আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল জোহরা। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় 3 শুরু করতে যাচ্ছি। অধ্যায় 3-এর নাম হচ্ছে অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্য থেকে আজকে আমরা বর্তমান মূল্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অর্থের সময় মূল্য কি তা জেনে নিচ্ছি। অর্থের সময় মূল্য বলতে অর্থের প্রতি এককের সময় পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বোঝায়। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন তাকে অর্থের সময় মূল্য বলা হয়। আমরা এটা একটা উদাহরণের সাহায্যে একটু আলোচনা করি। যেমন আজকের 1000 টাকা আর আজ থেকে 1 বছর পরের 1000 টাকার মূল্য সমান নয়। কারণ কি, আজকের 1000 টাকা বেশি মূল্যবান। অর্থাৎ আজকে আমি 1000 টাকা যদি আমার কাছে থাকে, এটা দিয়ে যে জিনিস ক্রয় করতে পারবো, 1 বছর পর ওই পরিমাণ টাকা অর্থাৎ ওই 1000 টাকা দিয়ে ওই জিনিস নাও পেতে পারি, ওই জিনিসের দাম আরও বেড়ে যাবে। অর্থাৎ এখন আমি কম পরিমাণ টাকা দিয়ে যা কিনতে পারবো, ভবিষ্যতে ওই কম পরিমাণ টাকায় তা কিনতে পারবো না। ভবিষ্যতে একই পরিমাণ জিনিস কিনতে আমার বেশি টাকার প্রয়োজন হবে। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে এই পরিবর্তন, একে অর্থের সময় মূল্য বলে। এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো যে তুমি তোমার বন্ধু হাসানের নিকট 1000 টাকা পাও। এমত অবস্থায় হাসান বলল 1000 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পর পরিশোধ করবে। সেক্ষেত্রে তুমি কি বলবে? যে ঠিক আছে, 1 বছর পরে দিও। তখন তুমি কিন্তু বলবে না, তুমি বলবে যে না, আমার টাকাটা এখনই দিয়ে দাও। কারণ আজকে তুমি 1000 টাকা দিয়ে যা করতে পারবে 1 বছর পর তা করতে পারবে না। অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী আজকের 1000 টাকা আর 1 বছর পরের 1000 টাকা সমান মূল্য বহন করে না। এই টাকাটা যদি আমরা কিছু নাও করি, যে শতকরা ব্যাংকের সুদের হার যদি 12% হয় আর আমি এই টাকাটা জনতা ব্যাংকে জমা রাখি, তাহলে আগামী বছর দেখা যাবে ব্যাংক আমাকে 1100 টাকা দেবে। অর্থাৎ আজকের 1000 টাকা আগামী বছর 1100 টাকার সমান মূল্য বহন করবে। আগামী বছর যদি হাসান আমাকে 1100 টাকা দেয়, তাহলে হয়তোবা আমার ক্ষতি হবে না, কিন্তু সবসময় আমরা এরকম পাই না। সেক্ষেত্রে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা আজকের অর্থটা বেশি প্রয়োজনীয়, আজকে অর্থ পাওয়াটা বেশি জরুরি। আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ আজকে যদি আমাদেরকে টাকা দেওয়া হয়, সেটা বেশি অ্যাকসেপ্টেবল কালকে দেওয়ার থেকে। বর্তমানে প্রাপ্ত অর্থ আবার যদি নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়, সেক্ষেত্রে সেটা লাভজনক হতে পারে। বর্তমানে প্রাপ্ত অর্থ এবং ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যের কারণটা কি, আমরা যে আলোচনা করলাম সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আজকের টাকাটা আমরা কোথাও বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি পেতে পারি। অর্থাৎ ভবিষ্যতে যে পার্থক্যটা হচ্ছে, ওটার কারণটা হচ্ছে সুদের হার। সুদের কারণে আজকের টাকা এবং কালকের টাকা, আজকের টাকা এবং ভবিষ্যতের টাকা পার্থক্য সৃষ্টি হয়। তাহলে আমরা সব কিছু শেষে এক কথায় যেটা বলতে পারি যে অর্থের সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে হ্রাস বা বৃদ্ধি পায় তাকে বোঝায়। এখন আমরা আজকের মূল টপিকে চলে যাব। আজকের ক্লাস মূলত বর্তমান মূল্যের উপর। বর্তমান মূল্য বিভিন্ন রকমের অর্থের বিভিন্নভাবে হয়ে থাকে। আজকে আমরা শুধুমাত্র 2 ধরনের বর্তমান মূল্য নিয়েই আলোচনা করব। ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বর্তমান বলে। অর্থাৎ যেই টাকাগুলো ভবিষ্যতে পাওয়া যাবে আমরা জানছি, সেই টাকাগুলো যদি ভবিষ্যতে না পেয়ে আজকে পাই, তাহলে সেই টাকাগুলোর মূল্য কত হবে সেটা বর্তমান মূল্য। আজকে আমার হাতে কত টাকা আছে সেটা আমার কাছে বর্তমান মূল্য। আজকে আমি কত খরচ করছি সেটা আমার বর্তমান মূল্য। অর্থাৎ এখন যে আমার হাতে টাকাটা আছে সেটাই বর্তমান মূল্যে আছে। যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা নির্ণয় করার জন্য কোন বর্তমান মূল্য নির্ণয় করব? যে টাকাগুলো ভবিষ্যতে পাওয়া যাবে বলে আমরা জানছি, সেই টাকাগুলো যদি আজকে পেতাম তাহলে তার মূল্য কত হতো, সেই বর্তমান মূল্য নির্ণয় করে দেখতে হয়। বর্তমান মূল্য নির্ণয় করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয়। ভবিষ্যতে অর্থ বিভিন্নভাবে এবং বিভিন্ন সময়ে পাওয়া যেতে পারে। সেই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্যের প্রক্রিয়াও বিভিন্ন রকম হয়ে থাকে। যখন ভবিষ্যতে
এখন আমরা সেই বিভিন্ন রকম নিয়ে আলোচনা করব। যে প্রথম রকমটা হচ্ছে যখন ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পরে এককালীন অর্থ একেবারেই পাওয়া যাবে এমন পরিস্থিতি থাকে এবং বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের কোনো শর্ত থাকে না অথবা বার্ষিক চক্রবৃদ্ধি এরকম বলা থাকে, তখন আমরা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব? তখন আমরা একটা সূত্রের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। সেই সূত্রটি হচ্ছে PV ইকুয়াল টু FV ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n, বা FV ভাগ 1 যোগ I পাওয়ার n। এখানে আমাদের PV বলতে বোঝানো হয় প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, FV বলতে বোঝানো হয় ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, I বলতে বোঝানো হয় ইন্টারেস্ট রেট বা সুদের হার, n বলতে বোঝানো হয় মেয়াদ পর্যন্ত সময় বা নাম্বার অফ ইয়ার্স। আমরা সূত্রটা সম্পর্কে জানলাম। এখন শুধুমাত্র সূত্র জানলেই তো আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো না। আমাদের একটা উদাহরণ দেখতে হবে, একটা বাস্তব উদাহরণ, এবং উদাহরণের মধ্যে সূত্রের প্রয়োগ দেখলে আমরা বর্তমান মূল্য নির্ণয় করাটা বুঝতে পারবো। এখানে আমি একটা উদাহরণ লিখেছি। 9 বছর পর জনাব রাজীব যদি 85,000 টাকা পেতে চায় এবং এই উদ্দেশ্যে সে যদি এখন 5% হার সুদে ব্যাংকে টাকা জমা রাখতে চায়, তাহলে তাকে এখন কত টাকা জমা রাখতে হবে? এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে জনাব রাজীব 9 বছর পর 85,000 টাকা পেতে চাচ্ছে, অর্থাৎ সে 9 বছর কিন্তু একটা ভবিষ্যৎ সময়, যে 9 বছর পরে কত টাকা পাবে ওটা নির্দিষ্ট বলা আছে, যে 85,000 টাকা সে ভবিষ্যতে পাবে। আমরা ভবিষ্যতে প্রাপ্য অর্থে মূল্য জেনেছি যে ভবিষ্যতে ওই টাকাটা পাওয়া যাবে। তাহলে আমার ভবিষ্যৎ মূল্য বা FV হচ্ছে 85,000 টাকা। যেই টাকাটা ভবিষ্যতে পাওয়া যাবে সেই টাকাটা হবে ভবিষ্যৎ মূল্য বা FV। এখানে সে সুদের হার বলা আছে ব্যাংকে 5%, তাহলে I বা ইন্টারেস্ট রেট সুদের হার 5%। এই 5%কে আমাদেরকে ভাঙিয়ে লিখতে হবে। ভেঙে লেখাটার নিয়ম হচ্ছে পার্সেন্ট যখন লেখা থাকে যত পার্সেন্ট ততকে 100 দিয়ে ভাগ করতে হয়। 5% লেখা আছে, এর মানে 5কে 100 দিয়ে ভাগ করতে হবে। 5কে 100 দিয়ে ভাগ করলে দশমিকে প্রকাশ হয়ে আমার মান আসছে 0.05। এটা আমার সূত্রে লিখতে হবে। মেয়াদ পর্যন্ত সময় আমার 9 বছর। যে রাজীব টাকাটা কবে পেতে চায়? 9 বছর পর পেতে চায়, তাহলে আমার সময় 9 বছর। এখন আমরা যে সূত্রটা জেনেছি, সূত্রটা ছিল PV ইকুয়াল টু FV ভাগ 1 যোগ I পাওয়ার n। এখানে আমার এককালীন টাকা পাওয়ার ক্ষেত্রে বর্তমান মূল্য এভাবে নির্ণয় করার সূত্র, যে টাকাটা 9 বছর পর এককালীন একসাথে একটা টাকাই পাওয়া যাচ্ছে 85,000 টাকা, এই টাকাটা একবারই পাওয়া যাবে এবং 9 বছর পরই পাওয়া যাবে। এরকম যখন হয় সেই ক্ষেত্রে আমার এই সিম্পল সূত্র FV ভাগ 1 যোগ I পাওয়ার n। তাহলে আমরা সূত্রে বসাচ্ছি 85,000 ভাগ 1 যোগ 0.05 পাওয়ার 9। এখন 85,000কে আমি এই প্রথমে ভাগ যে নিচের অংশটা, ওই অংশটা ক্যালকুলেটর আগে করতে হবে। এই কাজটা করার জন্য তোমাদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া আমার এই 1 যোগ 0.05 পাওয়ার 9 বের করা বেশ জটিল এবং কষ্টসাধ্য হয়ে থাকবে। সে কারণে আমাদের অবশ্যই একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। সেখানে আমরা কিভাবে লিখব? লেখার সময় আগে ব্র্যাকেট লিখে 1 যোগ 0.05 লিখে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ করে একটা ক্যালকুলেটরে চিহ্নের মতো থাকবে, দেখবে যে গ্রেটার দেন লেস দেনের যে চিহ্নটা থাকে সেই ধরনের একটা উপরমুখী চিহ্ন থাকে। এটা আসলে বোঝাতে গেলে বোঝাতে হবে এরকম, যে ছোটবেলায় আমরা ঘরের চাল আঁকতাম না, ঘরের চালের যে ডিজাইনটা থাকতো, যে চোখা মাথা এই ধরনের একটা চিহ্ন থাকে, সেই চিহ্নটা প্রেস করে তারপর আমরা 9 লিখব। 9 লিখে সমান চাপ দিব, সেক্ষেত্রে আমার উত্তর বের হয়ে আসবে 1.5513। এই 1.5513 হচ্ছে 1 যোগ 0.05 পাওয়ার 9 এর মান। এখন আমরা 85,000কে এই 1.5513 এ দিয়ে ভাগ করে মান পাচ্ছি 54,792.75। এটাকে আমরা যদি চাই দশমিক ছাড়া 54,793 টাকাও লিখতে পারি। সুতরাং
9 বছর পর 85,000 টাকা পেতে হলে জনাব রাজীবকে এখন ব্যাংকে 54,792.75 টাকা জমা রাখতে হবে। অর্থাৎ এই ভবিষ্যৎ টাকাটা 85,000 টাকার বর্তমান এখনকার মূল্য 54,792.75 টাকা। অর্থাৎ 9 বছর পর 84,000 টাকা দিয়ে যে কাজ করা যাবে আজকে সেই কাজ করতে হলে মাত্র 54,792.75 টাকা লাগবে। কত কম টাকা লাগছে ভবিষ্যতে কাজটা করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে এই টাকা আর হবে না, তখন অত বেশি টাকা দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য। এখন আমরা আরেকটা পরিস্থিতি দেখি, দেখো যে ভবিষ্যতে কি সবসময় এরকম হবে যে 9 বছর পরে একবার 85,000 টাকা পাওয়া যাবে, বা 6 বছর পরে একবার 1 লক্ষ টাকা পাওয়া যাবে, বা 5 বছর পরে একবার 50,000 টাকা পাওয়া যাবে? এরকম তো নাও হতে পারে। ভবিষ্যতে সবসময় নির্দিষ্ট মেয়াদ পরে এককালীন অর্থ একসাথে পাওয়া যায় এমনটা হয় না আসলে। অনেক সময় অনেকে কি করে বলে আগামী বছর অত টাকা দিব, তারপরের বছর অত টাকা দিব, তারপরের বছর টাকা দেব না, তারপরের বছর আবার অত টাকা দেব। এরকম বিভিন্ন কেস থাকে। এক এক বছর এক এক পরিমাণ টাকা অনেকে দিতে পারে, কোনো বছর দিচ্ছে কোনো বছর দিচ্ছে না, এমনও হতে পারে। এই ধরনের ভবিষ্যৎ মূল্য কি অসমান ভবিষ্যৎ মূল্য বা অসমান নগদ প্রবাহ এগুলোকে বলা হয়। যখন এরকম অসমান নগদ প্রবাহ থাকে তখন কি করতে হবে, ওই ভবিষ্যৎ মূল্যগুলো যে বছর যেটা পাওয়া যাচ্ছে সেগুলোর প্রত্যেকটাকে আলাদা আলাদা ভবিষ্যৎ মূল্য ধরে প্রত্যেকটা ভবিষ্যৎ মূল্যের এই বর্তমান মূল্য বের করতে হবে। আমরা যে সূত্রে প্রথমে বর্তমান মূল্য বের করলাম সেই সূত্র দিয়েই প্রত্যেকটা ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য বের করতে হবে। তারপর সবগুলো বর্তমান মূল্য একসাথে যোগ করে মোট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ব্যাপারটা কিন্তু খুব বেশি কঠিন না। আমরা যদি প্রথম সূত্রটা বুঝে থাকি, ওই প্রথম সূত্রটাকেই এখানে একটু লম্বা করা হয়েছে যোগ যোগ দিয়ে দিয়ে, কারণ টাকাটা যেহেতু তারা একবারে দিচ্ছে না, ভেঙে ভেঙে দিচ্ছে, তাই আমাদের সূত্রটাকেও ভেঙে ভেঙে জোড়া দিতে হচ্ছে। তো অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কেমন দেখো, পিভি ইকুয়াল টু এফভি 1 ভাগ 1 যোগ আই পাওয়ার 1, এফভি 2 ভাগ 1 যোগ আই পাওয়ার 2 যোগ এফভি 3 বাই 1 যোগ আই পাওয়ার 3 যোগ, এভাবে করে যে কয় বছর ধরে টাকা দেবে সেই কয় বছর পর্যন্ত আমাদের করে যেতে হবে। এর জন্য আমি সূত্রে লিখেছি এফভি এন বাই 1 যোগ আই পাওয়ার এন। তাহলে এখানে আমার বর্তমান মূল্য কত আসছে, পিভি ইকুয়াল টু বর্তমান মূল্য এফভি হচ্ছে 1, এফভি 1, এফভি 2, এফভি 3, এফভি এন, এগুলো হচ্ছে এক এক বছর যে ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ মূল্য দিচ্ছে সেই ভবিষ্যৎ মূল্যগুলোর পরিমাণ। এটা যে সবসময় এফভি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম হবে এমন নাও হতে পারে। হতে পারে 3 বছর পর থেকে টাকা দেওয়া শুরু করেছে, সেক্ষেত্রে আমার অঙ্কে এফভি 3, এফভি 4, এফভি 5 এভাবেও হতে পারে। অর্থাৎ যে বছর থেকে টাকা দেওয়া শুরু করবে সেই এফভি তত থেকে আমার কাজ শুরু হবে। আই সমান সমান সুদের হার আমরা আগেই জানতাম, এন সমান সমান প্রকল্পের মেয়াদ বা মেয়াদ পর্যন্ত সময়, এটাও আমরা জেনেছি একটু আগে। তাহলে দেখো আসলে বাস্তব জীবনের এই অসমান নগদ প্রবাহের সাহায্যে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করা যায় উদাহরণের সাহায্যে আমরা দেখি। এখানে উদাহরণে বলা হয়েছে জনাব কায়সার একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসা থেকে আগামী 5 বছর ধরে যথাক্রমে 15,000, 18,000, 20,000, 25,000 এবং 32,000 টাকা পাবেন। দেখো আগামী 5 বছরে প্রত্যেক বছর সে টাকা পাচ্ছে, কিন্তু এক এক বছর এক এক টাকা পাচ্ছে। আবার 5 বছর পর একসাথে পাচ্ছে এরকম হচ্ছে না, প্রতি বছর টাকা পাচ্ছে। 1 বছর পরে পাবে 15,000 টাকা, তাহলে আমরা কি বলবো, এফবি 1 15,000 টাকা। 2 বছর পরে সে পাবে 18,000 টাকা, সেই কারণে আমরা বলছি এফবি 2 18,000 টাকা। 3 বছর পরে পাচ্ছে 20,000 টাকা, অর্থাৎ এফবি 3 20,000 টাকা। 4 বছর পরে পাবে 25,000 টাকা, তাই এফবি 4 হবে 25,000 টাকা। 5 বছর পরে পাবে 32,000 টাকা, তাই এফবি 5 হবে 32,000 টাকা। এখানে তার প্রত্যাশিত আয়ের হার 12%, সুতরাং সুদের হার 12%, বা আগের মতোই সুদের হারকে ভাঙিয়ে লিখতে হবে, 12কে 100 দিয়ে ভাগ করে 0.12 লিখতে হচ্ছে। এখানে আলাদা করে এন এর মান লিখতে হবে না, কারণ এক এক বছর এন এত এক একটা, কারণ 1 বছর পর যে টাকাটা পাওয়া যাবে সেটার জন্য বছর হবে 1, 2 বছর পর যে টাকাটা পাওয়া যাবে সেটার জন্য এন হবে 2,
এভাবে 3 বছর পরের জন্য 3, 4 বছরের পরের জন্য 4 এবং 5 বছর পরের জন্য 5। তাই আলাদাভাবে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে n এর মান লিখতে হবে না। এখন আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা বসিয়ে নিচ্ছি। PV = FV 1/1 যোগ I পাওয়ার 1 যোগ FV 2/1 যোগ I পাওয়ার 2 যোগ FV 3/1 যোগ I পাওয়ার 3 যোগ FV 4/1 যোগ I পাওয়ার 4 যোগ FV 5/1 যোগ I পাওয়ার 5। আমার এখানে 5টা বছর আছে, এর জন্য 5 পর্যন্ত আমরা গিয়েছি। যদি এখানে 7 বছর থাকতো তাহলে যোগ FV 6 যোগ 1 যোগ I পাওয়ার 6 যোগ FV 7/1 যোগ I পাওয়ার 7 এই পর্যন্ত লিখতাম। যদি 3 বছর হতো তাহলে এই যে FV 4/FV 5 এই দুটো লাইন লিখতাম না। এইভাবে যে কয় বছর থাকবে সেই কয়টা যোগ দিয়ে আমাদের যেতে হবে। তো আমরা প্রত্যেকটা FVর মান বসিয়ে নিচ্ছি। 15,000 ভাগ 1 যোগ 0.12 পাওয়ার 1, 18,000 ভাগ 1 যোগ 0.12 পাওয়ার 2, 20,000 ভাগ 1 যোগ 0.12 পাওয়ার 3, 25,000 ভাগ 1 যোগ 0.12 পাওয়ার 4, 32,000 ভাগ 1 যোগ 0.12 পাওয়ার 5। আমরা সূত্র অনুযায়ী পুরোপুরি বসিয়ে নিয়েছি। এখন ক্যালকুলেটরে আগের মতো করেই প্রত্যেকটা পাওয়ারের মান বের করে লিখতে হবে। 15,000 ভাগ 1 যোগ 1.12, 18,000 ভাগ 1.2544, এটাকেও ওই সিস্টেমে ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে 1 যোগ 0.12 লিখে ওই পাওয়ারের চিহ্নটা দিয়ে পাওয়ারটা বসাতে হবে। 2 বসিয়ে তারপর লিখতে হবে। এভাবেই প্রত্যেকটা পাওয়ার করে আমরা মানগুলো বসিয়ে নিয়েছি। তারপর আমরা ভাগফলগুলো বসাচ্ছি, যে 13,393 যোগ 14,349 যোগ 14,236 যোগ 15,888 যোগ 18,158। এখানে আমরা দশমিকগুলো লিখিনি, দশমিকের পরে যেগুলো ছিল ওগুলো আমরা বাদ দিয়ে এক ঘর আগিয়ে এক ঘর পিছিয়ে এভাবে লিখেছি। তো আমাদের মোট যোগ করে আসলো 76,024 টাকা। অর্থাৎ জনাব কায়সারের আয়সমূহের বর্তমান মূল্য 76,024 টাকা। সে যে ভবিষ্যতে টাকাগুলো পাবে সে টাকাগুলোর বর্তমান মূল্য, মোট বর্তমান মূল্য হচ্ছে 76,024 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো, তারপরেও আমি তোমাদের আরো একটু বোঝার সুবিধার্থে আরো একটা উদাহরণ আলোচনা করেছি। এখানে দেখো উদাহরণে কি বলা আছে, জনাব দীপুর কাছে 80,000 টাকা আছে। সে যদি এই টাকা মাছ চাষের প্রকল্পে বিনিয়োগ করে তাহলে আগামী 3 বছর পর থেকে পরবর্তী বছরগুলোতে যথাক্রমে 27,000 টাকা, 38,000 টাকা এবং 40,000 টাকা এবং 43,000 টাকা পাবেন। তার প্রত্যাশিত আয়ের হার 15% হলে উক্ত প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে কি? জিজ্ঞেস করছে যে এটা কি উচিত হবে। দেখো প্রশ্নে আমাদের আগের প্রশ্নে ছিল আগামী 5 বছরের ধরে যথাক্রমে, অর্থাৎ প্রথম বছর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু এখনকার এই প্রশ্নটা দেখো বলা হয়েছে আগামী 3 বছর পর থেকে, অর্থাৎ প্রথম 3 বছর টাকা পাওয়া যাচ্ছে না, 3 বছর পর থেকে পরবর্তী বছরগুলো টাকা পাওয়া যাচ্ছে। তাহলে 3 বছর পরের বছর কত? চতুর্থ বছর। তো আমার এফডি শুরু হচ্ছে 4 বছর থেকে, যে 4 বছর পর প্রথম টাকা পাওয়া যাচ্ছে, তাহলে আমার এফভি 4 থেকে শুরু হচ্ছে। এফভি 4 27,000 টাকা, এফভি 5 4-এর পরে 5 নম্বর বছর আসে, সেই কারণে এফভি 5 38,000, 5-এর পরে 6 এফভি 6 40,000 এবং এফভি 7 43,000। কেন এফভি 1 2 3 আসলো না? কারণ প্রশ্নে বলা আছে আগামী 3 বছর পর থেকে, অর্থাৎ প্রথম 3 বছরে কোনো টাকা পাওয়া যাবে এরকম কিছু বলা নেই। এই কারণে প্রথম 3 বছর এফভি 1 2 3 আসলো না, এফভি 4 থেকেই প্রশ্নটা শুরু হলো। এখানে প্রত্যাশিত আয়ের হার বা সুদের হার আই হচ্ছে 15%, বা একই সিস্টেম 15/100 0.15। এখন আমরা এটাকে সূত্রে বসাবো। এফভি 1 2 3 বাদ দিয়ে এফভি 4 থেকেই শুরু হচ্ছে। পিভি = এফভি 4/1 যোগ আই পাওয়ার 4 যোগ এফভি 5/1 যোগ আই পাওয়ার 5 যোগ এফভি 6/1 যোগ আই পাওয়ার 6 যোগ এফভি 7/1 যোগ আই পাওয়ার 7। আমরা মানগুলো আগের মতো করে বসিয়ে নিয়েছি। 27,000 ভাগ 1 যোগ 0.15 পাওয়ার 4,
38,000 ভাগ 1 যোগ 0.15 পাওয়ার 5, 40,000 ভাগ 1 যোগ 0.15 পাওয়ার 6, 43,000 ভাগ 1 যোগ 0.15 পাওয়ার 7। তো মানগুলো আগের মতো বের হয়ে গিয়েছে এবং সব কিছু বের করে যোগ করে এসছে কত? 67,787 টাকা। তোমরা আমার কথা সম্পূর্ণ বিশ্বাস না করে নিজেরা ক্যালকুলেটর একটু করে উত্তরটা মেলাবে, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হবে, পাশাপাশি তোমরা এটা মেলাতেও পারবে। জনাব দীপুর এখানে দেখো, সে যে টাকাগুলো ভবিষ্যতে পাবে সেগুলোর বর্তমান মূল্য আসছে 67,787 টাকা, কিন্তু এখন তার বিনিয়োগ করতে হচ্ছে 80,000 টাকা। তার কাছে ছিল 80,000 টাকা। তাহলে দেখো তোমরা নিজেরা চিন্তা করে বলো, 80,000 টাকা দিয়ে ব্যবসা করে তুমি যদি 67,000 টাকা পাও, সেই ব্যবসা কি তুমি বিনিয়োগ করবে? অবশ্যই না, কারণ এটা আমাদের জন্য লাভজনক না। এখানে বেশি টাকা বিনিয়োগ করে কম পেতে কখনোই চাইবো না, তাই এই প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে না। এভাবে আমাদের বর্তমান মূল্য বের করে সিদ্ধান্ত নিতে হবে। মূল কাজ এটাই, বর্তমান মূল্য নির্ণয় করার পরে সিদ্ধান্ত নেওয়া। একটা সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত একটা লাভজনক ব্যবসা এনে দিতে পারে এবং ব্যবসার মূল উদ্দেশ্য অর্জন করতে পারে। আশা করি তোমরা এই দুই ধরনের বর্তমান মূল্য নির্ণয় করা বুঝতে পেরেছ। তোমাদের অতিরিক্ত অনুশীলনের জন্য আমি এখানে দুটো বাড়ির কাজ দিয়েছি। অর্থের সময় মূল্য এমন একটা টপিক যেটা যত বেশি অনুশীলন করবে তত বেশি অভ্যস্ত হবে এবং এটা করতে তোমাদের সুবিধা হবে, তোমরা বুঝতেও পারবে সহজে। তাই তোমরা অধিক অনুশীলন করো এবং কোনো সমস্যা হলে বুঝতে আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে, ইনবক্সে জানাবে, বিভিন্নভাবে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের জন্য উপকার মনে হয় তাহলে তোমরা এটা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ।